হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল দ্যাট ইজ জিওগ্রাফি এডুকেশন। আজকে আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস 10 জিওগ্রাফি 2 মার্কসের কোয়েশ্চেন আনসারের একটি ভিডিও দেব, যেটি বহির্জাত প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে এই কোয়েশ্চেন আনসারগুলো তৈরি করেছি। আমি একটা স্টাডি ম্যাট তোমাদের জন্য তৈরি করেছি। এর আগে কিন্তু আমি একটা সাজেশন ভিডিও তোমাদের দিয়েছিলাম, যারা এখনও ওই ভিডিওটা দেখোনি তারা গিয়ে তাড়াতাড়ি দেখে নাও। ওটি কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের জন্য স্পেশালি বানানো, ওখানে সাজেশানগুলো আছে এবং সেগুলো যদি তোমরা পড়ো তোমরা অনেক কিছু কমন পাবে। ওর মধ্যে থেকেই কিন্তু এখানে আমি 2 মার্কসের কোয়েশ্চেনগুলো তৈরি করেছি, যেখানে আনসার সমেত তোমরা পেয়ে যাবে। ওটার থেকেও এটা আরও বেশি ইম্পর্টেন্ট, তার কারণ ওখানে 2 মার্কসের প্রায় 20 থেকে 22-25টা প্রশ্ন ছিল। এখানে কিন্তু আমি সেটা 12টা করে প্রশ্ন করেছি, ভারত থেকেও 12টা, আবার তোমার বহির্জাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ থেকেও 12টা। তাই এই প্রশ্নগুলো প্রত্যেকটা মুখস্থ করে ফেলো, এখান থেকে কিন্তু তোমাদের কমন আসবেই। এই বহির্জাত প্রক্রিয়া এই চ্যাপ্টারটা থেকে 2 নম্বর প্রশ্ন, আর ভারত থেকে 2 নম্বর প্রশ্ন আসবে। তাই মোট 8 নম্বরের প্রশ্ন আসছে। এই 8 নম্বর কিন্তু তোমাদের পেতেই হবে, এই ভেবে তোমরা পড়ো। আর এটা কেবলমাত্র যে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট এমন নয়, মাধ্যমিকের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। তার কারণ মাধ্যমিকে কিন্তু এই প্রশ্নগুলো এসছিল, এগুলো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, গত 5 বছরের, একদম 2021 থেকে শুরু করে এই প্রশ্নগুলো এসছিল, যেগুলোকে আমি জিস্ট আউট করেছি এবং এখানে লিখেছি তার আনসারগুলো। তো এই প্রশ্নগুলো ভালো করে পড়ে ফেলো, এই প্রশ্নগুলো থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে, কেবলমাত্র ফার্স্ট ইউনিট টেস্টে না, মাধ্যমিকেও। তাহলে চলো শুরু করা যাক। 1 নম্বর বলছে, পর্যায়ন কাকে বলে? পড়ানোর আগে আমি তোমাদের একটা কথা বলি। দেখো, প্রত্যেকটা প্রশ্নে আমি কিন্তু এই যে প্রশ্নটা তো তোমাদের কোয়েশ্চেন পেপারে দেওয়াই থাকবে, কিন্তু শুরু করেছি যে এখান থেকে আমি দেখো প্রত্যেকটাতে পয়েন্টটা লিখেছি, অর্থাৎ টপিকটা লিখেছি। এখানে পর্যায়ন কাকে বলে লেখা আছে, তো টপিক কি? পর্যায়ন। এটাকে কোলন ড্যাশ আন্ডারলাইন করেছি, করে আমি আনসারটাকে শুরু করেছি। এদের আঁকা আছে তাই অবশ্যই আঁকা দিয়েছি, যার আঁকা নেই তার আঁকা দিতে হবে না। যার আঁকা আছে তার কাকে বলে, আর উদাহরণ থাকলে উদাহরণ দেবে, আর যদি উদাহরণ না থাকে তাহলে বৈশিষ্ট্য দেবে। এই রকম প্যাটার্নে কিন্তু তোমাদের লিখতে হবে। তো এই যে স্টাডি ম্যাটটা যদি তোমরা পড়ো, কেবলমাত্র যে কোয়েশ্চেন আনসার পাবে সেটা নয়, ভালো করে গুছিয়ে লেখা, এবং তার সাথেও বেশি যেটা ইম্পর্টেন্ট, প্যাটার্ন ফলো করে লেখা, যার জন্য তোমাদের 2-2 পাওয়া কিন্তু একদম অবধারিত। সমতল ও বন্ধুর ভূমি ক্ষয়সীমার সাপেক্ষে ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে সমতলে পরিণত হলে তাকে পর্যায়ন বা গ্রেডেশন বলে। চেম্বারলিন এবং স্যাটিসবারি নামক 2 ভূবিজ্ঞানী সর্বপ্রথম পর্যায়ন বা গ্রেডেশন শব্দটি ব্যবহার করেন। দুটি সুনির্দিষ্ট প্রক্রিয়া অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন। এখানে আমি তোমাদের আঁকাটা দেখাই, আঁকাটা দেখলে তোমরা ভালো মতন বুঝতে পারবে। এই যে অবরোহণ এবং আরোহণ, এই দুটি প্রক্রিয়া মিলে কিন্তু তৈরি হয় পর্যায়ন। একটা ধরো বন্ধুর ভূপ্রকৃতি, অর্থাৎ বন্ধুর মানে কিন্তু বন্ধু না, ফ্রেন্ড না, বন্ধুর মানে অসমতল। সেই বন্ধুর ভূপ্রকৃতিটা দীর্ঘদিন ধরে ক্ষয় পাচ্ছে, এর বহন কার্য চলছে এবং এর সঞ্চয় কার্য চলছে। এর ফলে সে ধীরে ধীরে অসমতল থেকে সমতলে পরিণত হচ্ছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকেই আমরা বলি পর্যায়ন বা গ্রেডেশন। বুঝতে পারলে? 2 নম্বর হলো পুঞ্জিত ক্ষয় কাকে বলে? বলছে অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তরের নেমে আসার প্রক্রিয়া হলো পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়েস্টিং। এই প্রক্রিয়ার বিভিন্ন রূপ আছে, যেমন ভূমিধ্বস, মৃত্তিকা প্রবাহ, নুড়ি বা পাথরের ঢল ইত্যাদি। ছবি দেখো, এই যে এখানে একটি উচ্চভূমি রয়েছে এবং এই উচ্চভূমির উপরে দেখো মেঘ আছে। এটি একটি আবহাওয়ার প্রক্রিয়া, আবহাওয়ার উপাদান বৃষ্টিপাত। এই বৃষ্টিপাতের জন্য কি হয়? তুষারপাতও হতে পারে। এই সব আবহাওয়ার উপাদানগুলির জন্য কি হয়? এই উচ্চভূমির শীর্ষ দেশ ধীরে ধীরে ক্ষয় পায় এবং এই ক্ষয়জাত দ্রব্যগুলো ধীরে ধীরে কিন্তু নেমে আসে এই উচ্চভূমি বরাবর। বোঝা গেল? তো একেই আমরা বলি পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জিত স্থলন বা মাস ওয়েস্টিং। নেক্সট বলছে জলবিভাজিকা। জলবিভাজিকা কাকে বলে? যে উচ্চভূমি 2 বা ততোধিক নদী গোষ্ঠী বা নদী অববাহিকাকে পৃথক করে তা হলো জলবিভাজিকা। পাহাড়, পর্বত, শৈলশিরা ইত্যাদি উচ্চভূমি জলবিভাজিকা রূপে অবস্থান করে।
উদাহরণ কি? ভারতের হিমালয়, মধ্য এশিয়ার উচ্চভূমি, পৃথিবী বিখ্যাত জলবিভাজিকা। আবারও আঁকা দেখো, আঁকাতে কি বলছে? এইটা হলো একটি নদী অববাহিকা, এই সম্পূর্ণ এটা হলো একটি নদী অববাহিকা। এর মাঝে দেখো একটি দাগ আছে, এই দাগটা একটি কাল্পনিক রেখা, যেটাকে আমরা এঁকেছি, অঙ্কন করেছি, কিন্তু রিয়েল লাইফে যদি দেখতে যাও তাহলে এখানে কোনো উচ্চভূমি রয়েছে, অর্থাৎ পাহাড় রয়েছে, পর্বত রয়েছে বা কোনো শৈলশিরা রয়েছে, যার জন্য কি হয়, এই যে সম্পূর্ণ নদী অববাহিকাটি দুভাগে বিভক্ত হয়ে যায় বা নদীগুলি দুভাগে বিভক্ত হয়ে যায়, যার জন্য এদের নদী অববাহিকাও কিন্তু পৃথক হয়ে যায়। অর্থাৎ যে পাহাড়, পর্বত বা শৈলশিরার জন্য এই নদী অববাহিকাটি দুভাগে বিভক্ত হলো, সেই পাহাড়, পর্বত বা শৈলশিরা বা উচ্চভূমিটিকে আমরা বলি জলবিভাজিকা। যেমন উদাহরণ ভারতের হিমালয়, মধ্য এশিয়ার উচ্চভূমি, এগুলি হলো পৃথিবী বিখ্যাত জলবিভাজিকা। নেক্সট আসছি নদীর ষষ্ঠ ঘাতের সূত্র কি? বলছে নদীর স্রোতের গতি দ্বিগুণ হলে তার ক্ষয় ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। এখানে সূত্র জানতে চেয়েছে, তো কোনো আঁকা হয় না, সূত্রের কি করে আঁকা হবে? তো এখানে ফর্মুলাটাকে কিন্তু তোমাদের লিখতে হবে, মেনলি ফর্মুলাটাই এখানে কিন্তু ইম্পর্টেন্ট। ফর্মুলা যদি না লেখো তাহলে এই কোয়েশ্চেনের আনসার করার কোনো ভিত্তি নেই, তাই ফর্মুলাটা খুব ভালো করে মুখস্থ করবে। ফর্মুলাটা হলো ই প্রপোর্শনাল ভি টু দি পাওয়ার 6 বা ই সমানুপাতিক ভি টু দি পাওয়ার। নেক্সট আসছি গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো। পার্থক্য লেখার সময় তোমাদের মনে রাখতে হবে যে ফার্স্ট পয়েন্টে সবসময় সংজ্ঞা থাকবে, অর্থাৎ সংজ্ঞার পার্থক্য হবে, আর তারপরের পয়েন্টগুলোতে বৈশিষ্ট্য, উদাহরণ এগুলো হবে। তো ফার্স্টে কি বলছে? গিরিখাত হলো সুউচ্চ আর্দ্র পার্বত্য অঞ্চলের আই আকৃতি বিশিষ্ট গভীর উপত্যকা। সুউচ্চ অর্থাৎ উঁচু হয়, আর্দ্র পার্বত্য অঞ্চলে গঠিত, অর্থাৎ যেখানে হিউমিডিটি আছে, আর্দ্রতা আছে, সেখানে কিন্তু গিরিখাত তৈরি হয়। এটির আকৃতি হয় আই আকৃতি বিশিষ্ট এবং এটি একটি গভীর উপত্যকা। ক্যানিয়ন একই জিনিস, এটিও গভীর উপত্যকা, আই আকৃতি বিশিষ্ট হয়, কিন্তু এর সাথে পার্থক্য হলো যে ক্যানিয়ন উচ্চ শুষ্ক অঞ্চলে গঠিত হয়, শুষ্ক অঞ্চলে গঠিত হয়, আর এই আর্দ্র অঞ্চলে গঠিত হয়। এটাই গিরিখাত এবং ক্যানিয়নের মেন পার্থক্য। গিরিখাত নদী ক্ষয়ের ফলে সৃষ্টি হয়, ক্যানিয়ন নদী ক্ষয় ও টেকটনিক ক্রিয়ার ফলে গভীর ও প্রশস্ত হয়। দীর্ঘ সময় ধরে ক্যানিয়ন সৃষ্টি হতে সময় লাগে, মানে গিরিখাত প্রথমে তৈরি হয়, গিরিখাতের আপডেটেড ভার্সন হলো ক্যানিয়ন, অর্থাৎ দীর্ঘ সময় ধরে গিরিখাত আরও ক্ষয় পায় এবং টেকটনিক ক্রিয়ার ফলে এটি আরও গভীর এবং প্রশস্ত হয়, অর্থাৎ বিস্তৃত হয় অনেকটা দূর অবধি। আর 3 নম্বর বলছে গিরিখাত গভীর হয় ও সংকীর্ণ হয়, অর্থাৎ সরু হয়, আর ক্যানিয়ন কি হয়? প্রশস্ত গভীর হয়, অর্থাৎ অনেকটা দৈর্ঘ্য জুড়ে, প্রস্থ জুড়ে থাকে, তো সেটাকেই বলছে প্রশস্ত। তাহলে বুঝতে পারলে গিরিখাত এবং ক্যানিয়নের পার্থক্য কি। এবার আমি এখানে একটা কথা বলি, দেখছো যে প্রত্যেকটা কোয়েশ্চেনের নিচে এখানে আন্ডারলাইন করা, ব্ল্যাক পেন দিয়ে আন্ডারলাইন করা, কেন না? এটা মনে রাখবে যেগুলো ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কথা, যেগুলো পরীক্ষকদের চোখে আগে পড়বে, হাইলাইট করবে, সেই জিনিসগুলোকে আমি আন্ডারলাইন করেছি। আন্ডারলাইন তোমরাও করবে, এমন নয় যে সব আন্ডারলাইন করে দেবে, এরকম নয়। যেগুলো খুব হাইলাইট করছে, অর্থাৎ যেগুলো দেখে মনে হচ্ছে যে আচ্ছা এখানে যেমন আছে সংকীর্ণ, সংকীর্ণ মানে সরু, এই কথাটা ভীষণ হাইলাইট করছে, আর প্রশস্ত মানে এটি বিস্তৃত অবস্থায় আছে, তো এই দুটো দেখে বোঝাই যাচ্ছে যে এদের বিরাট বড় একটা পার্থক্য আছে। এই যে আর্দ্র অঞ্চল, শুষ্ক অঞ্চল, এটা দেখে বোঝাই যাচ্ছে যে এটাই এদের পার্থক্য, তো এগুলো হলো হাইলাইটেড পার্ট, এগুলোকে তুমি আন্ডারলাইন করতে পারো, ঠিক আছে? এরকম প্রত্যেকটা কোয়েশ্চেন আনসারে কিন্তু আমি তোমাদের আন্ডারলাইন করে দিয়েছি যে কোনগুলো হাইলাইটেড পার্ট। এগুলো তোমরা পরীক্ষা যদি করো একটু বেশি দেখতে ভালো লাগবে, প্রেজেন্টেশন ভালো হবে, এটাই। নেক্সট হলো পলল শঙ্কু কি? বলছে পর্বতের পাদদেশে ভূমির ঢাল হঠাৎ কমে গেলে নদীবাহিত নুড়ি, পাথর, কাঁকড়, বালি, পলি সব শঙ্কুর আকারে পাদদেশে সঞ্চিত হয়, একে পলল শঙ্কু বলে। উদাহরণ হিমালয় পর্বতের পাদদেশে পলল শঙ্কু দেখা যায়। আঁকাটায় কি আছে দেখো, দুটো উচ্চভূমি অবস্থান করছে, এটি একটি আর এটি একটি, দুটো উচ্চভূমি অবস্থান করছে। এই দুটো উচ্চভূমির মধ্যে দিয়ে যে নদীটি গেছে, সেই নদীটি প্রবাহিত হওয়ার সময় ক্ষয়ের কারণে, ক্ষয়কার্যের ফলে সে নদীবাহিত পলি, বালি, নুড়ি, কাঁকড় এই সমস্ত বয়ে আনছে, এবং বয়ে আনার পর
পর্বতের পাদদেশে, অর্থাৎ যেখানে পর্বতটি শেষ হয়েছে, ভূমির সাথে মিশেছে, সমতল ভূমিতে মিশে গেছে, এমন অবস্থায় অর্থাৎ পাদদেশে সে কিন্তু এগুলিকে সঞ্চয় করেছে, অর্থাৎ পলি বালি কাদা এই সমস্তকে সঞ্চয় করেছে। কি আকারে সঞ্চয় করেছে? শঙ্কুর আকারে সঞ্চয় করেছে। শেপটা হলো শঙ্কুর মতো, তাই একে আমরা বলি পলল শঙ্কু। হিমালয় পর্বতের পাদদেশে এরকম অনেক পলল শঙ্কু দেখতে পাওয়া যায়। নেক্সট বলছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। নদী যদি খুব এঁকে বেঁকে প্রবাহিত হয় এবং খাড়া পাড় অংশে পার্শ্বক্ষয় এবং মৃদু ঢাল অংশে সঞ্চয় চলতে থাকে, তাহলে একসময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে যুক্ত হয় এবং নদী সোজা পথে চলতে থাকে। এই অবস্থায় পরিত্যক্ত বা বিচ্ছিন্ন অবশিষ্ট বাঁকটি তখন হ্রদের আকারে অবস্থান করে। এই ধরনের হ্রদ দেখতে ঘোড়ার খুরের মতো বলে একে অশ্বক্ষুরাকৃতির হ্রদ বলে। ঠিক আছে, এখানে দেখো আমি যে আঁকাগুলো এঁকেছি, আঁকাটা, সেই আঁকাটার 4খানা পার্ট আছে। এই পার্টে কিন্তু তোমাদের আঁকাটা আঁকতে হবে, খুব ভালো করে আঁকাটা প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে। প্রথম পার্টে নদীটি কিন্তু সোজা বয়ে যাচ্ছিল, কিন্তু নদীটি আঁকাবাঁকা নদীর ক্ষেত্রেই এই অশ্বক্ষুরাকৃতির হ্রদ তৈরি হয়। নেক্সট পার্টে কি হচ্ছে, 2 নম্বরে, এই নদীটি যেহেতু খুব এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে, তাই জন্য এর পার্শ্বক্ষয় বেশি হচ্ছে, নিম্নক্ষয় কম হচ্ছে। 3 নম্বরে দেখা যাচ্ছে এর পার্শ্বক্ষয় এতই বেশি হচ্ছে যে এর আশেপাশে দেখো এই যে পলি জমতে আরম্ভ করেছে, প্রচুর পরিমাণে পলি জমতে আরম্ভ করেছে, এবং এক সময় দেখা যাচ্ছে নদী পরিবর্তিত হয়ে নদীটি সোজা চলে গেল এবং এইটি একটি হ্রদ আকারে আলাদাভাবে অবস্থান করলো এবং এর মাঝে জমে থাকলো অনেক পলি। ঠিক আছে, এই যে আলাদাভাবে যেটা অবস্থান করলো, এটি একটি হ্রদ যাকে দেখতে ঘোড়ার খুরের মতো। নামটাই দেখো লিখেছে অশ্বক্ষুরাকৃতি। অশ্ব কথার অর্থ কি বলতো? অশ্ব কথার অর্থ ঘোড়া। ঠিক আছে, খুরাকৃতি মানে ঘোড়ার খুরের আকৃতির মতো দেখতে, ঘোড়ার পায়ে যে খুর থাকে সেটার মতো এই হ্রদটাকে দেখতে বলে একে আমরা বলি অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এটার উদাহরণ হলো যে বিহারের বুড়িগণ্ডক নদী থেকে বিচ্ছিন্ন একটি হ্রদ আছে, সেই হ্রদটি অশ্বক্ষুরাকৃতি হ্রদ নামে পরিচিত, এবং তাল হ্রদ এশিয়ার বৃহত্তম অশ্বক্ষুরাকৃতি হ্রদ। সেটা এখানে আমি মেনশন করতে পারিনি, তো এখানে লিখে দিলাম, তোমরা একটু নোট করে নেবে। নেক্সট পড়াটা পড়ানোর আগে আবার একটা কথা বলি যে এখানে প্রত্যেকটা আঁকায় দেখছো বর্ডার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং লেখা, বা এই যে চিত্র বলে যে ক্যাপশন দিয়েছি, এগুলো সব ব্ল্যাক পেন দিয়ে আমি করেছি, বা কখনো নীল পেন দিয়েও করেছি। এটার কারণ হলো যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। এটা তো পিডিএফে যাতে ভালোভাবে বুঝতে পারো, তাই জন্য আমি ব্ল্যাক পেন দিয়ে করেছি। কিন্তু তোমরা কোনো সময় চিত্র বা ডায়াগ্রাম আঁকতে গেলে পেন ইউজ করবে না, পুরোটাই কিন্তু পেন্সিল ওয়ার্ক হবে। আমি বারবার বলে দিচ্ছি এই ভিডিওতে যে পুরোটাই কিন্তু পেন্সিল ওয়ার্ক হবে, একেবারেই পেন ইউজ করবে না। এমনি লেখাতে নীল আর কালোই কেবলমাত্র ইউজ করতে পারবে, অন্য কোনো কালি ইউজ করা যাবে না। সবুজ, লাল এগুলো এক্সামিনার কালার, এগুলো একেবারেই ইউজ করতে পারবে না। কোনো কালার না, বেগুনি, গোলাপি, অনেক কালার হয়, একটাও কালার ইউজ করবে না, কেবলমাত্র নীল এবং কালো। আর আঁকাতে পেন্সিল ওয়ার্ক, বর্ডারেও পেন্সিল ওয়ার্ক, বর্ডার যে করেছি সেটাও পেন্সিল ওয়ার্ক, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং পুরোটাই কিন্তু পেন্সিলে তোমাদেরকে আঁকতে হবে। নেক্সট আসছি নদীর অবঘর্ষ। নদীবাহিত নুড়ি, বোল্ডার ও অন্যান্য পাথরের খণ্ড নদীর স্রোতের সঙ্গে গতিপ্রাপ্ত হয়ে নদীর তলদেশ ও পার্শ্বদেশে আঘাত করে নদীর গভীরতা বাড়ায়। একে নদীর অবঘর্ষ বা অ্যাব্রেশন বলে। অর্থাৎ কি হচ্ছে, এই যে নদীটা প্রবাহিত হয়, নদীটা প্রবাহিত হওয়ার ফলে কি হয়, নদী প্রবাহের সঙ্গে কিন্তু ক্ষয় করে, নিম্ন ক্ষয় করে, পার্শ্ব ক্ষয় করে। এর ফলে এই যে নদীর নিচে থাকা যে মাটি সেইটা ক্ষয় পায়, বা পাথর এগুলো ক্ষয় পেয়ে সেখানে নুড়ি, বোল্ডার এবং অন্যান্য জিনিস জমা হয়। নদীর স্রোতের সঙ্গে কিন্তু নদীর নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় হয়। এই প্রক্রিয়াটাকে আমরা বলি নদীর অবঘর্ষ বা ইংলিশে যাকে বলে অ্যাব্রেশন। হিমালয় পার্বত্য অঞ্চলে প্রবাহিত নদনদীগুলি নদীবক্ষে অসংখ্য মন্দকূপের সৃষ্টি হয়েছে এই অবঘর্ষ পদ্ধতিতে। অর্থাৎ এই যে ধরো এর ওপর দিয়ে নদী গেছে, তো এর নিচে এরকম ছোট ছোট হোল তৈরি হয়েছে, অর্থাৎ গর্ত তৈরি হয়েছে, এগুলোকে আমরা বলি মন্থকূপ। এই নদীর অবঘর্ষ পদ্ধতির জন্য এই মন্থকূপগুলি তৈরি। নেক্সট আসছি হিমপ্রাচীর।
হিমপ্রাচীর হলো মেরু অঞ্চল বা উচ্চ পার্বত্য অঞ্চলে সারা বছর বরফে আবৃত থাকা একটি বৃহৎ বরফের স্তর বা হিমবাহ। এটি তুষারপাত এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে গঠিত হয়। এটি কোল্ড ওয়াল নামেও পরিচিত। এটি কোথায় সাধারণত তৈরি হয়? মেরু অঞ্চল এবং উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায়, এবং এই হিমপ্রাচীর সারা বছর বরফে আবৃত থাকে। নেক্সট আসছি ড্রামলিন। ড্রামলিন কি? বিভিন্ন আকৃতির শিলাখণ্ড ও নুড়ি, বালি ইত্যাদি হিমবাহ বাহিত পদার্থগুলি কোনো স্থানে সঞ্চিত হয়ে উল্টানো নৌকো বা চামচের মতো ভূমিরূপ সৃষ্টি করে। একে ড্রামলিন বলে। অসংখ্য ড্রামলিন একসঙ্গে গড়ে উঠলে ডিম ভর্তি ঝুড়ির মতো দেখায়, যা বাস্কেট অফ টোপোগ্রাফি নামে পরিচিত। কি বলছে? হিমবাহে যেমন নদীর ক্ষয়কার্য হয়, ঠিক তেমনি হিমবাহ দ্বারাও কিন্তু ক্ষয়কার্য এবং সঞ্চয়কার্য হয়। হিমবাহের ফলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যেসব নুড়ি, বালি, পাথর, শিলাখণ্ড এগুলো উৎপন্ন হয়, সেগুলো একটা স্থানে এসে সঞ্চিত হয়, এবং সঞ্চিত হওয়ার পর সেগুলি উল্টানো নৌকোর মতো বা চামচের মতো একটি ভূমিরূপ সৃষ্টি করে। দেখতে এগুলো এরকম হয়। এবং অনেকগুলো ড্রামলিন যখন একসঙ্গে গড়ে ওঠে, যেগুলো আমি দেখো এখানে এঁকেছি, ডায়াগ্রামে করেছি, অনেকগুলো ড্রামলিন একসঙ্গে আছে, এদেরকে যেন মনে হচ্ছে ডিম ভর্তি ঝুড়ি, তাই একে আমরা আর একটা নাম বলি বাস্কেট অফ টোপোগ্রাফি। তাহলে এই ভূমিরূপটার নাম হলো ড্রামলিন। এর উদাহরণ কি? মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন, নিউ ইয়র্ক হলো ড্রামলিন অধ্যুষিত অঞ্চল। এখানে সব থেকে বেশি ড্রামলিন দেখতে পাওয়া যায়। নেক্সট আসছে ইনসেলবার্জ। ইনসেলবার্জ কাকে বলে? কঠিন শিলা দ্বারা গঠিত কোনো উচ্চভূমি মরু ও মরুপ্রায় অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে তা মৃদু ঢালযুক্ত অনুচ্চ টিলা বা পাহাড়ের অবশিষ্টাংশ হিসাবে থেকে যায়। একে ইনসেলবার্জ বলে। ডাব্লিউ বার্নহার্ড এর নামকরণ করেন। ইনসেলবার্জটা কি আগে আমি বলি। বলছে যে কোনো উচ্চভূমি যেটি কঠিন শিলা দ্বারা গঠিত, কঠিন শিলা দ্বারা কোনো উচ্চভূমি গঠিত হলে এটি যখন মরু বা মরুপ্রায় অঞ্চলে এটি অবস্থান করে, মরুভূমি অঞ্চলে অবস্থান করে, তখন বায়ুর দ্বারা এর ক্ষয়কার্য ঘটে। ক্ষয়কার্যের ফলে কি হয়? এটি মৃদু ঢালযুক্ত, এই যে এর খুব একটা কিন্তু ঢাল নেই, হালকা ঢালযুক্ত একটি অনুচ্চ টিলা বা পাহাড়ের অবশিষ্টাংশ হিসেবে থেকে যায়। ক্ষয় পেতে 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 আস্তে আস্তে একটি অনুচ্চ টিলা, অর্থাৎ যার কোনো উচ্চতা নেই, সেটাকে টিলা বলে। তো এই রকম অবস্থায় সে থেকে যায়। এই ভূমিরূপটাকে আমরা বলি ইনসেলবার্জ। এই ইনসেলবার্জের কটা বৈশিষ্ট্য আছে, সেটা কি কি? এই বৈশিষ্ট্যগুলো লেখার কারণ হলো এগুলো 1 নম্বরে অনেক সময় কিন্তু পরীক্ষাতে আসে, তাই জন্য আমি একেবারে এখানে লিখে দিয়েছি। বলছে ইনসেলবার্জ যখন আকৃতিতে বড় হয় তখন আমরা তাকে বলি মেসা ও বাটে। এই মেসা ও বাটের মধ্যে কোনটি বড় কোনটি ছোট? মেসা আকৃতিতে বড় হয়, বাটে আকৃতিতে ছোট হয়। আর ইনসেলবার্জের এই মেসা ও বাটের পরে, অর্থাৎ মাঝারি আকারের যদি কেউ হয়, সেটাকে আমরা বলি বোনহার্ট। এটি গম্বুজের মতো হয়, ক্ষয় পেয়ে পেয়ে গম্বুজের মতো দেখতে হয়। আর আবহবিকার দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে যখন পাথর খণ্ডরূপে পরিণত হয়, একদম ছোট ছোট টুকরো হয়ে যায়, তখন এটাকে আমরা বলি ক্যাসেল কপিস। তাহলে ইনসেলবার্জ তিনটে: মেসা ও বাটে, বোনহার্ট, ক্যাসেল কপিস। এই তিনটে বুঝতে পারলে কীরকমভাবে লেখা আছে, এটা অনেক সময় 1 নম্বরে আসে। এর উদাহরণ হলো কালাহারি ও আরব মরুভূমিতে এইরকম অনেক ইনসেলবার্জ রয়েছে। আর নেক্সট হলো তির্যক বালিয়ারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তির্যক বালিয়ারি কি বলছে? এটাই লাস্ট প্রশ্ন। এই 12টা প্রশ্ন খুব ভালো করে কিন্তু তোমরা মুখস্থ করবে। পড়িয়ে নিই। বলছে বায়ু প্রবাহ পথের সাথে আড়াআড়িভাবে অবস্থিত অর্ধচন্দ্রাকৃতি, কি আকৃতি? অর্ধচন্দ্রাকৃতি, আর্ধেক চাঁদের মতো দেখতে, এই রকম বালিয়ারিগুলিকে আমরা বলি তির্যক বালিয়ারি বা বারখান। ঠিক আছে, বারখান কি? এইভাবেও কিন্তু কোশ্চেনটা আসতে পারে। তির্যক বালিয়ারির অপর নামে কিন্তু বারখান। মরুভূমির যে অঞ্চলে বায়ু একমুখী, সেখানে বারখান গঠিত হয়। এর 2 কিনারায় 2টি অর্ধচন্দ্রাকার শিঙের মতো শিরা থাকে এবং এর প্রতিবাদ অংশ মৃদু ঢাল, অনুবাদ অংশ খাড়া হয়। আঁকাটা দেখলেই বুঝতে পারবে। এতক্ষণ হচ্ছিল নদীর ক্ষয়কার্য, তারপর হলো তোমার হিমবাহের ক্ষয়কার্য বা সঞ্চয়কার্য, এবার হলো বায়ুর ক্ষয় এবং সঞ্চয়। তো বায়ুর ক্ষয় এবং সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো তির্যক বালিয়ারি বা বারখান। যখন বায়ু একটা দিকে প্রবাহিত হয় তখন কি হয়? এই দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, তখন বালির শেপটা এরকম অর্ধচন্দ্রাকৃতি হয়ে যায়, যার এই যে দুটো প্রান্ত খুব সরু, সংকীর্ণ, একেবারে ধারালো, এইগুলোকে আমরা বলি শিং। এই শিংগুলো হয়
একদম মানে ছুঁচলো প্রকৃতির, ঠিক আছে। আর মাঝখানটা হয় এর প্রশস্ত। আর এটাকে যদি আমি প্রস্থচ্ছেদে দেখাই তাহলে এর ছবিটা হবে এরকম, যার প্রতিবাদ ঢাল মৃদু হয় এবং অনুবাদ ঢাল খাড়া হয়। প্রতিবাদ ঢাল মানে যেদিকে বায়ুটা প্রবাহিত হচ্ছে, প্রথম ঢাল যেটা পড়ে বায়ু প্রবাহে, সেই ঢালটা হয় কেমন না মৃদু, এবং অনুবাদ ঢাল বায়ুটা প্রবাহিত হয়ে এদিকে বেরিয়ে গেল, এই অনুবাদ ঢালটা হলো কেমন না খাড়া, যেটা তোমাদের বৃষ্টির ছায় অঞ্চলে হয়ে থাকে। ঠিক সেই রকম প্রতিবাদ এবং অনুবাদ ঢাল এই রকম বারখানেও তৈরি হয়। উদাহরণ কি, সাহারা, ভারতের থর প্রভৃতি স্থানে এরকম বারখান বা তির্যক বালিয়ারি দেখা যায়। তাহলে এই 12টা প্রশ্ন তোমরা খুব ভালো করে মুখস্থ করে নেবে, এখান থেকে তোমাদের কমন আসবেই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।